ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা শুরু করব। তবে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করি। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো শ্রেণী একাদশ দ্বাদশ অর্থনীতি প্রথম পত্র। অর্থনীতি প্রথম পত্র আর অধ্যায় হলো, অধ্যায়ের নামটা আমি লিখে দিই উৎপাদন ব্যয় ও আয়। উৎপাদন, তারপর হচ্ছে উৎপাদন ব্যয় ও আয়। তার মানে এই চ্যাপ্টারে আমাদের মূল বিষয় হলো কি, যে উৎপাদন কী জিনিস, উৎপাদনের ব্যয় হয় এবং উৎপাদনের আয় বিষয়টা আসে। এই বিষয়গুলো আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে জানব। তাহলে প্রথমে আমাদের 1 নম্বর বিষয় জানতে হবে যে উৎপাদন কী। এই সংখ্যাগুলো তোমরা মুখস্থ করবা। আমি বলে দিচ্ছি, উৎপাদন বলতে কী বুঝি, আমাদের পরীক্ষাটা আসেই। তাহলে সাধারণত উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে কি, কোনো দ্রব্যের সৃষ্টি করাকে বোঝায় না। কোনো প্রকৃতি প্রদত্ত দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করাকে বলা হয় উৎপাদন। যেমন আমরা গাছ থেকে কাঠ সংগ্রহ করে সেই কাঠ থেকে কেউ টেবিল বানায়, কেউ চেয়ার বানায়, তখন এটা উৎপাদনে পরিণত হবে। তাহলে সাধারণ কথা উৎপাদন মানে সৃষ্টি করা, কিন্তু অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে প্রকৃতি প্রদত্ত দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করাকে বলা হয় উৎপাদন। তাহলে গেল 1 নম্বর। এরপর আসো 2 নম্বর, উৎপাদনের উপকরণ। দেখো, কোনো দ্রব্য তৈরি করতে গেলে উৎপাদনের উপকরণগুলো কী কী, এগুলো আমাদের জানা দরকার। তাহলে উৎপাদনের উপকরণসমূহ, কয়টা আছে খেয়াল করো, 4টে। ভূমি লাগবে, 1 নম্বর ভূমি, 2 নম্বর শ্রম, 3 নম্বর তোমার মূলধন লাগবে, 4 নম্বর লাগবে সংগঠন। তাহলে এখন আমি সংজ্ঞাগুলো বলি। তাহলে ভূমি বলতে বুঝি কি, উৎপাদনে সাহায্য করে এমন ধরনের প্রাকৃতিক সম্পদকে বলবো আমরা ভূমি। আর শ্রম হলো উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক এবং মানসিক পরিশ্রমকে বলা হয় শ্রম। আর মূলধন বলতে যেসব দ্রব্য সামগ্রী মানুষের শ্রম দ্বারা উৎপাদিত এবং সরাসরি ভোগের জন্য ব্যবহার করা না হয়ে বারবার উৎপাদনমূলক কাজে ব্যবহৃত হবে, সেটা হচ্ছে মূলধন। আর সংগঠন বলতে কী বুঝি, উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন এই একত্রিত করে এবং তাদের মধ্যে উপযুক্ত সমন্বয় সাধন ঘটনাকে বলা হয় সংগঠন। তাহলে কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে তোমাকে এই 4টে উপকরণ লাগবে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টে বিষয় আমাদের দরকার হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো আমরা বোর্ড থেকে আরও বিস্তারিতভাবে তোমরা পড়বা। এরপরে আরেকটা জিনিস জানা দরকার, নাম্বার 3, উৎপাদনের উপকরণের তুলনামূলক গুরুত্ব। উৎপাদনের উপকরণের তুলনামূলক গুরুত্ব, এগুলো না জানলে আমরা সৃজনশীল কোশ্চেন পরীক্ষায় অ্যান্সার করতে পারবো না। তাহলে উৎপাদন উপকরণ তুলনামূলক গুরুত্ব বলতে কী বোঝাচ্ছে, দেখো, যে উৎপাদন করতে গিয়ে শুধু ভূমির গুরুত্ব বেশি, শ্রমের গুরুত্ব বেশি, মূলধনের গুরুত্ব বেশি, না সংগঠনের গুরুত্ব বেশি। তাহলে প্রত্যেকটা উপকরণের কিন্তু কম বেশি গুরুত্ব আছে উৎপাদনের ক্ষেত্রে। কোনো একক উপকরণটা উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, যে উৎপাদনের উপকরণের সবগুলো উপকরণগুলো গুরুত্বপূর্ণ। এটা বইতে আমরা একটু দেখে নেব, দেখলে আমরা একটু দেখে একটু পড়ে ফেলবো এটা বিস্তারিত। এখন দেখো উৎপাদনের প্রযুক্তি। এরপরে আমরা আসতেছি কি, উৎপাদনের প্রযুক্তি, কোন টেকনোলজি আমরা। তাহলে উৎপাদনের প্রযুক্তিকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো মূলধন নিবিড়, একটা হলো মূলধন যেখানে তোমার যন্ত্রপাতি ব্যবহার হবে মূলধন নিবিড় প্রযুক্তি। আরেকটা হলো শ্রম নিবিড় প্রযুক্তি, তুমি শ্রমিক বেশি ব্যবহার করতে পারো। 3 নম্বরটা হলো নিরপেক্ষ প্রযুক্তি।
নিরপেক্ষ প্রযুক্তি। তাহলে এক্ষেত্রে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, মূলধন নিবিড় প্রযুক্তি বলতে কী বোঝাচ্ছে না, কে গ্রেটার দ্যান এল। তাহলে কে গ্রেটার দ্যান এল, আর যদি এল গ্রেটার দ্যান কে, আর এখানে হলো কে ইজ ইকাল টু এল। তাহলে এখানে অর্থনীতির ভাষায় এল মানে হচ্ছে লেবার, কে মানে হচ্ছে ক্যাপিটাল। খেয়াল রাখতে হবে, অর্থাৎ যদি মূলধন বেশি ব্যবহার হয় শ্রমের থেকে তাহলে মূলধন নিবিড়, আর যদি শ্রমিক বেশি হয় মূলধনের থেকে তাহলে শ্রম নিবিড়। আর শ্রম আর মূলধন যদি সমান হয় তাহলে সেটাকে বলবো নিরপেক্ষ প্রযুক্তিতে উৎপাদন প্রযুক্তি। বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা। এরপরে 5 নম্বর আমরা আসি উৎপাদন অপেক্ষক। নাম্বার 5-এ আমরা যে জিনিসটা জানবো সেটা হলো তোমার উৎপাদন অপেক্ষক। নাম্বার 5, উৎপাদন অপেক্ষক কি? দেখো, প্রোডাকশন ফাংশন। তাহলে উৎপাদন অপেক্ষক কাকে বলে খেয়াল করো। একটি নির্দিষ্ট সময় উৎপাদনের উপাদানের সাথে প্রাপ্ত নির্দিষ্ট কারিগরি ও প্রযুক্তি জ্ঞানের ভিত্তিতে উৎপন্ন দ্রব্যের সম্পর্ককে বলা হয় উৎপাদন অপেক্ষক। তার মানে একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের উপাদানের সাথে প্রাপ্ত নির্দিষ্ট কারিগরি বা প্রযুক্তিগত জ্ঞানের ভিত্তিতে উৎপন্ন দ্রব্যের যে সম্পর্ক তাকে বলা হয় উৎপাদন অপেক্ষক। তাহলে আমরা একটা উৎপাদন অপেক্ষক এরকম লিখি, কিউ ইজ দ্য ফাংশন অফ, দেখো এল এ কমা আমরা এল বি এরকম ছোটো করে লিখি এগুলো, তারপরে কে, তারপরে ও, তারপরে হচ্ছে এ। তাহলে এখানে এল এ বলতে কী বোঝাচ্ছে, এতে এফ হলো অপেক্ষক, এল হচ্ছে ল্যান্ড, আর এল বি হচ্ছে লেবার, কেতে ক্যাপিটাল, ওতে অর্গানাইজেশন বা সংগঠন, আর এতে হলো কি তোমার দক্ষতা বা তোমার প্রযুক্তি জ্ঞান। তাহলে এই বিষয়গুলোকে বলা হয় উৎপাদন অপেক্ষক। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের উৎপাদন অপেক্ষকের প্রকারভেদ দেখো। উৎপাদন অপেক্ষকের প্রকারভেদ আমি একটু ডিটেলসের মূল বিষয়গুলো আমরা আলোচনা করছি। উৎপাদন অপেক্ষকের প্রকারভেদ। তাহলে উৎপাদন অপেক্ষককে আমরা দুই ভাগ একটা হলো সময়ভিত্তিক উৎপাদন অপেক্ষক, দেখা একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আর একটা হলো দীর্ঘকালীন অপেক্ষক। একটা হলো স্বল্পকালীন, একটা হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আমরা আরেকটা মনে রাখবো হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক জিনিসটা কি, যে স্বল্পকালে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের পরিমাণের যে প্রযুক্তিগত সম্পর্ক তাকে বলা হয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর দীর্ঘকালীন উৎপাদন উপকরণের সাথে উৎপাদনের পরিমাণের যে সম্পর্ক তাকে বলা হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে স্বল্পকালের বিষয়টা হলো কি, যে তোমার স্বল্পকালের উদাহরণটা এরকম, কিউ ইজ দ্য ফাংশন অফ এল কে বার, আর এখানে কিউ ইজ দ্য ফাংশন অফ এল কে। এইখানে বিষয়টা কি জানো, যে এক্ষেত্রে এখানে একটা স্থির উপকরণ থাকবে, স্বল্পকালে কি একটা স্থির বিষয়টা থাকবে, আর দীর্ঘকালে কোনো সবগুলো হচ্ছে এখানে এই ফাংশন এলতে হলো শ্রম, কেতে হলো মূলধন, আর কে বার হচ্ছে স্থির উপকরণ বোঝাচ্ছে। আর দীর্ঘকাল উৎপাদন অপেক্ষকের এই বিষয়টা তোমরা এরকম মনে রাখবা, যে পরীক্ষা যদি সিম্বল আসে তাহলে এই সিম্বলগুলো অ্যাপ্লাই করো। এখন দেখো আমাদের মূল বিষয় আমরা যাই, আমাদের যে বিষয়গুলো জানার দরকার, যে উৎপাদন বিধি। নাম্বার 5, এটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। উৎপাদন বিধি আজকের আলোচ্য বিষয় হলো আমাদের এটা উৎপাদন বিধি। তাহলে উৎপাদন বিধিটা কী জিনিস, যে উপকরণগুলোর নিয়োগ পরিবর্তনের ফলে উৎপাদনের পরিমাণে নিয়ম অনুযায়ী যে পরিবর্তন হয় তাকে বলা উৎপাদন বিধি। আবার বলি, যে উপকরণগুলোর নিয়োগ পরিবর্তনের ফলে উৎপাদনের পরিমাণের নিয়ম অনুযায়ী যে পরিবর্তন হয় তাকে বলা উৎপাদন বিধি। উৎপাদন বিধি হচ্ছে 3টা আছে, একটা হলো ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, আর একটা হলো ক্রমবর্ধমান, আরেকটা হচ্ছে তোমার সমানুপাতিক। এই 3টা বিষয় আমরা আলোচনা করব আজকে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি,
প্রান্তিক উৎপাদন বিধি, আর ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, আর সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে উৎপাদন বিধিটাকে আমরা 3 ভাগে ভাগ করি। এটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, আর এটা হলো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, আর এটা হলো সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে আমরা আজকে এই বিষয়টা জানার চেষ্টা করব যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির জিনিসটা কী। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি বলছে কি, যে কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে চাষের জন্য অধিক হারে শ্রম মূলধন নিয়োগ করলে যে হারে শ্রম মূলধন নিয়োগ করা হয় মোট উৎপাদন বাড়ে, কিন্তু প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে যায়। এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তার মানে তোমার একটি নির্দিষ্ট জায়গা আছে, তুমি অধিক হারে শ্রম মূলধন নিয়োগ করছো, তুমি যে হারে শ্রম মূলধন নিয়োগ করছো মোট উৎপাদন বাড়ছে, কিন্তু প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে যাচ্ছে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখন দেখো আমরা একটা টেবিলের মাধ্যমে বিষয়টা আমরা একটু খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা। এই বিষয়টা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির বিষয়টা আমরা দেখাচ্ছি, একটা চিত্র আঁকবো, দিয়ে আমরা এই বিষয়টা আমরা এখন 3টা পর্যায়ে আমাদের পরীক্ষায় আসতে পারে এরকম। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক মনে করো এখানে হচ্ছে শ্রমিক, তুমি শ্রমিক নিয়োগ করলে, এটা তোমার মোট উৎপাদন, এটা তোমার গড় উৎপাদন, এটা প্রান্তিক উৎপাদন, আর রয়েছে স্তর। খেয়াল করো, তাহলে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিষয়টা আলোচনা করছি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, উৎপাদন বিধি। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে শ্রম, এটা হচ্ছে মোট উৎপাদন টিপি, এটা হচ্ছে এপি গড় উৎপাদন, এটা হচ্ছে এমপি, আর এটা হচ্ছে স্তর, উৎপাদনের স্তর। স্তর লিখে দিলাম শর্টে। 1 2 3 4 5 6 7 8 9 10। খেয়াল করো, এখানে মোট উৎপাদন ধরে নেওয়া হলো 6 16 30, তারপরে 40 দাও, 45 48। কৃষকরা কিন্তু এতেই খুশি থাকে যে আমার মোট উৎপাদন তো বাড়ছেই। তারপরে 46, তারপরে 40, তারপরে হলো 30। তাহলে গড় উৎপাদন কী করবে, এটা দিয়ে ভাগ করবো। তাহলে 6 6, 8 2 16, 3 10 30, 4 10 40, 5 9 45, 6 8 48। তারপরে এখানে কত হবে, 6.86। তারপরটা পয়েন্ট আসবে, এটা 5.75। তারপরটা আসবে 4.44, তারপরটা আসবে 3। এটা ভাগ করলে এটাকে এপি সমান মোট উৎপাদনকে শ্রম মূলধন দিয়ে ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়। আর প্রান্তিক উৎপাদন এখান থেকে বিয়োগ করে করে বের করতে হয়। 6 10, তারপরে 14, আবার 10, 5 3 0 -2, এটা হচ্ছে -2 -6 আর -10। তাহলে এটা হচ্ছে প্রথম পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয়, আর এটা হলো তৃতীয়। তাহলে খেয়াল করো, একটি নির্দিষ্ট জায়গায় অধিক হারে শ্রম মূলধন নিয়োগ করলে মোট উৎপাদন বাড়ে, কিন্তু গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে। এখন দেখো, একটা পর্যায়ে এসে আমরা খেয়াল করছি যে দ্বিতীয় স্তরে খেয়াল করো, 4 জন শ্রমিক নিয়োগ করলে মোট উৎপাদন 40, গড় উৎপাদন 10, প্রান্তিক উৎপাদন 10। এরপরও যদি সে শ্রম মূলধন নিয়োগ করে তাহলে মোট উৎপাদন বাড়তেছে, কিন্তু গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন কমতেছে। একটা পর্যায়ে এসে কী হচ্ছে, যখন তার মোট উৎপাদন সর্বোচ্চ হচ্ছে, তার প্রান্তিক উৎপাদন শূন্য হচ্ছে। এরপরও যদি সে শ্রম মূলধন নিয়োগ করে তাহলে তার মোট উৎপাদন কিন্তু কমে যায়, গড় উৎপাদন কমে যায়, প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়। এটা হচ্ছে তৃতীয় স্তর। তাহলে একজন কৃষকের উচিত হবে কি জানো, দ্বিতীয় পর্যায়ে এসে উৎপাদন চালিয়ে যে বন্ধ করা, তৃতীয় পর্যায়ে না আসা, কারণ তৃতীয় পর্যায়ে গেলে তার লস হবে উৎপাদন ক্ষেত্রে। তাহলে একজন শিক্ষার্থী কৃষকের উচিত হবে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটা বিশেষ করে কৃষিক্ষেত্রে প্রযোজ্য। এই জন্য দ্বিতীয় পর্যায়ে এসে কৃষকের উচিত হবে যে তোমার উৎপাদন বন্ধ করে দেয়া। এখন এই বিষয়টা দেখো, চিত্রের মাধ্যমে আমরা একটু দেখি যে কিভাবে এই বিষয়টা উপস্থাপন করা যায়। তাহলে আমাদের এরকম একটা চিত্র এঁকে দিতে হবে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি চিত্রটা এরকম আমরা আঁকতে পারি। তাহলে খেয়াল কর শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা ফ্রি হ্যান্ডে আঁকবো। এটা হচ্ছে মোট উৎপাদন। তাহলে এখানে খেয়াল করো, এটা হচ্ছে সর্বোচ্চর পরে এখানে দিবা
টেকনিকটা হলো এটা হলো হাই। তারপরে খেয়াল করো আমরা এই জায়গাতে একটা বিন্দু দেব, আর এখানে একটা বিন্দু দিয়ে দেবো, আর এই জায়গায় একটা বিন্দু দাও। তাহলে এখান থেকে আমরা প্রান্তিক উৎপাদনের বিষয়টা নিয়ে যাচ্ছি, দেখো খেয়াল করো। তাহলে এখান থেকে প্রান্তিক উৎপাদনটা টেনে নেবা। এটা হলো এমপি, এটা হচ্ছে টিপি। আবার এইখান থেকে তোমার এটা হচ্ছে এপি, এভারেজ প্রোডাক্ট। তাহলে এক্ষেত্রে দেখো এটা হচ্ছে একটা লেবার, এটা হচ্ছে দুজন লেবার, এটা হচ্ছে তিনজন লেবার, এটা হলো চারজন লেবার। তাহলে এটা এখানে একটা বিন্দু দিয়ে দাও, এটা এন দাও, এটা বি দাও, এটা দাও টি। তাহলে এখানে এপি, এমপি এবং টিপি তিনটা বিষয় আমরা দেখাচ্ছি, আর ভূমি অক্ষে শ্রম দেখাচ্ছে। তাহলে চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা হচ্ছে প্রথম পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, আর এটা হচ্ছে তৃতীয় পর্যায়। দেখো প্রথম পর্যায়ে কী হয়, মোট উৎপাদন বাড়তে থাকে, গড় উৎপাদন বাড়তে থাকে, প্রান্তিক উৎপাদন বাড়তে থাকে। তাহলে প্রথম পর্যায়ে কিন্তু উৎপাদনকারী উৎপাদন চালিয়ে যাবে, কারণ সবগুলো বাড়তেছে। দ্বিতীয় পর্যায়ে এসে কিন্তু আস্তে আস্তে মোট উৎপাদন বাড়ে, কিন্তু গড় উৎপাদন কমতে থাকে, প্রান্তিক উৎপাদন এক পর্যায়ে এসে এই যে শূন্য হচ্ছে এখানে। চতুর্থ এককে এসে দেখো, চতুর্থ এককে এসে আমাদের এই এক পর্যায়ে এসে কিন্তু তার প্রান্তিক এই গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন দুটোই সমান হয়, ঠিক আছে। এরপর এসে এক পর্যায়ে শূন্য হয়, তারপর আসার উৎপাদন করবে না, করলে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হবে। তাহলে একজন কৃষকের উচিত হবে কি, যে ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধির আলোকে দ্বিতীয় পর্যায়ে এসে উৎপাদন চালিয়ে যাওয়া, তৃতীয় পর্যায়ে উৎপাদন না করা। অর্থাৎ কি, এই 7 জন শ্রমিক নিয়োগ করা তার জমিতে, এরপরে 8, 9, 10 জন এই শ্রমিকের নিয়োগ করা যাবে না। কারণ এই শ্রমিক নিয়োগ করলে কী হচ্ছে, মোট উৎপাদনে দেখো কমে যাচ্ছে, গড় উৎপাদন কমতেছে, প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হচ্ছে। তাহলে একজন কৃষকের উচিত হবে দ্বিতীয় পর্যায়ে এসে উৎপাদন চালিয়ে যাওয়া। তাহলে এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে আমাদের আজকের আমরা উৎপাদনের বেসিক বিষয়গুলো আলোচনা করছি, এবং মুখ্য বিষয়টা হলো যে উৎপাদন বিধির মধ্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে, যে কোনো নির্দিষ্ট পরিমাণ জায়গায় অধিক হারে শ্রমমূলধন নিয়োগ করলে মোট উৎপাদন বাড়ে, কিন্তু প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে, ঠিক আছে। এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তারপর আমরা একটা সূচিতে দেখলাম যে এ পাশে শ্রমিক, এটা মোট উৎপাদন, এটা গড় উৎপাদন, এটা প্রান্তিক উৎপাদন, আর এদিকে এসে স্তর। তাহলে দেখো যত বেশি আমি শ্রমিক মূলধন নিয়োগ করছি, মোট উৎপাদন বাড়তেছে, প্রথম স্তরে সবই বাড়তেছে। তাহলে এই প্রথম স্তরে কিন্তু উৎপাদন করে উৎপাদন চালিয়ে যাবে, শ্রমিক মূলধন নিয়োগ করতেই থাকবে শ্রমিক। কিন্তু সে দ্বিতীয় স্টেজে এসে দেখো, দ্বিতীয় যে স্টেজে এসে যে তার মোট উৎপাদন বাড়তেছে, তার কিন্তু আস্তে আস্তে আবার তার গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন কমে যাচ্ছে। দেখো প্রান্তিক উৎপাদন দিকে হাই ছিল, দিকে আস্তে আস্তে কমে যাচ্ছে, আবার এটাও কিন্তু কমে যাচ্ছে। তাহলে এখানে এসে এক পর্যায়ে প্রান্তিক উৎপাদন শূন্য হচ্ছে। এই জন্য কৃষকের উচিত হবে যে দ্বিতীয় পর্যায় পর্যন্ত তার উৎপাদন চালিয়ে যাওয়া। তাহলে এর কতগুলো ব্যতিক্রম আছে, যেমন জমির আয়তনের উপর এ বিধি কার্যকর হবে না, উৎপাদন পর্যায়, জমির অবস্থান, প্রাকৃতিক কারণ, উৎপাদন কৌশল, শ্রমের দক্ষতা, উৎপাদন কাম্য সংমিশ্রণ, এগুলো কিন্তু ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রম। তাহলে আমরা যে কোনো বিধি পড়তে গেলে তার ব্যতিক্রমগুলো কিন্তু আমাদের বই দিয়ে দিয়ে তোমরা পড়ে ফেলবা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকে আমি আমাদের কলেজের পক্ষ থেকে মামুন স্যার আজকে তোমাদের কাছ থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আজকের মতো আজকে ক্লাসটি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।